সবাইকে স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন সান ফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক। আপনাকে স্বাগত আজকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং সান ফার্মাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আজকে আলোচনার বিষয় একটু আগে যেটি বললাম যে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, সবচেয়ে বড় কথা হচ্ছে তার আগে একটা বিষয় আমরা জানতে চাই, সেটি হচ্ছে এই যে হার্ট অ্যাটাক কি এবং হার্ট অ্যাটাকের পর রিহ্যাবিলিটেশনটা কেন বেশি গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হার্ট অ্যাটাক হলো যে আমাদের হার্টের যে রক্তনালী আছে, এই রক্তনালীর মধ্যে রক্ত জমাট বেঁধে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে যে আমাদের হার্টের মাংসপেশি যে আছে, মাংসপেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হয়। এই ড্যামেজ হওয়াটাকে আমরা আসলে হার্ট অ্যাটাক বলি। এখন এই যে মাংস ক্ষতিগ্রস্ত হলো, স্বাভাবিকভাবে কী হলো, হার্ট দুর্বল হলো। এখন এই হার্ট দুর্বল হওয়াকে জন্য আমরা কি করি, আস্তে আস্তে রোগীর যে নর্মাল যে কর্মকাণ্ডে যাতে ফিরে আসতে পারে রোগীর সাথে হলো, এই যেহেতু হার্ট অ্যাটাক একবার হলো, এই হার্ট অ্যাটাক হওয়ার পরে আমরা কি চাবো যে আবার বারবার হার্ট অ্যাটাক হোক? তা আমরা চাবো যে সেকেন্ড টাইম বা থার্ড টাইম যাতে অ্যাটাক না হয়। 2 নম্বর হলো যে হার্টের কার্ডিয়াক মাসেলটা যেটা ড্যামেজ হলো, এই কার্ডিয়াক মাসেল যাতে তার স্বাভাবিক অবস্থা আগে যতখানি সম্ভব হয় নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে। আচ্ছা, হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরে আমরা রিং লাগালাম। স্বাভাবিকভাবে রিং লাগানোর পরে আমরা কি চাবো আবার বারবার রিং লাগাইতে? আমরা এটা চাবো না। আচ্ছা, তারপরে হলো বাইপাস সার্জারি করা হলো। বাইপাস আমরা আবার চাবো না যে বাইপাস সার্জারি করা, প্লাস আমরা চাবো যে বাইপাস সার্জারি করা হলো, হার্ট অ্যাটাক হলো বা রিং লাগানো হলো, এই রোগীগুলোকে আগের আবার পূর্ব অবস্থায় যে রোগী যে কাজগুলো করতো স্বাভাবিক, তার স্বাভাবিক জীবনে ফিরায় নিয়ে আসা, এই যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা করি, এটার নামই আসলে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। আমাদের একটু বাংলা বলি কার্ডিয়াক মানে হার্টের সমস্যা হচ্ছে, রিহ্যাবিলিটেশন মানে পুনর্বাসন, আমরা যেটা বাংলায় শুধু বলি। এই পুনর্বাসনে যখন কথা হচ্ছে, পুনর মানে আবার, তার মানে আবার সে হার্টের পূর্বের অবস্থায় বা স্বাভাবিক অবস্থা নেওয়ার, একদম স্বাভাবিক অবস্থা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আনা, তার কর্মকাণ্ডগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনা, এই যে প্রক্রিয়ার মধ্যে আমরা করি, এটার নামই আসলে একটা ব্রড সেন্সে আমরা বলি যে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। এই যে রিহ্যাবিলিটেশন বলছেন বা পুনর্বাসনের কথাই বলছেন, সেগুলোর ধাপগুলো কি আসলে? আচ্ছা, এখন ধাপের মধ্যে যেটা আছে, আমরা কিন্তু রিহ্যাবিলিটেশন যে প্রক্রিয়াটা আছে, এটা হসপিটালে থাকা অবস্থায় আমরা শুরু করে দিই, প্রি হসপিটাল একদম, যে আর্লি ফেজ আমরা অনেক সময় বলি। এখন হসপিটালে থাকা অবস্থায় কীভাবে বলি? হসপিটালে থাকা অবস্থায় আমরা রুগীকে এরকম, যেটা হার্ট অ্যাটাক হয়েছে অথবা যেগুলো রিং লাগানো হয়েছে বা বাইপাস সার্জারি করা হয়েছে, আমরা তখন কিছু রুগীকে পরীক্ষা নিরীক্ষা করাই, কিছু ওষুধপত্র দেই, কিছু কাউন্সেলিং করে দেই, যে পরবর্তীতে সে বাসায় যে কী ধরনের কাজ করবে, কিভাবে চলবে এবং কিভাবে ওষুধ খাবে, এই একটা প্রাথমিক আমরা ধারণা করে দিই। এটা হলো প্রি হসপিটাল, মানে ডিসচার্জ হওয়ার আগে। তবে ডিসচার্জ হলো এটা মধ্যবর্তী পর্যায়ে। ডিসচার্জ হওয়ার পরে রোগী বাড়িতে যেয়ে কী কাজ করবে, যে বাড়িতে যে তার লাইফস্টাইল কেমন হবে, হ্যাঁ, অ্যাক্টিভিটিসগুলো কেমন হবে, কি সে ওষুধ কীভাবে খাবে, ওইগুলো আমরা মোটামুটি একটা অ্যাডভাইস দিই। এবং মাঝে মাঝে যে রোগী ফলো আপে আসবে, কতদিন পরে ফলো আপে আসবে, কতদিন পরে আমাদের কাছে আসবে, অথবা সে যেখানে চলে যাবে দূরবর্তী, এমন হতে পারে যে রোগীটা আমাদের দূরবর্তী জেলা থেকে আসতে পারে, সে দিনাজপুর, রংপুর, অনেক সময় তাকে আবার পরবর্তীতে আমাদের মানে ঢাকা কোনো হসপিটালে নাও আসতে হতে পারে। তো ওখানে যে লোকাল যারা আছে, লোকাল হসপিটালে সে কীভাবে ফলো আপ করবে বা লোকাল তার ডাক্তারের কাছে কীভাবে ফলো আপ করবে, এখানে আমরা একটা গাইডলাইন দিই, ওখানে কীভাবে চলবে। তার পরবর্তী একটাও দীর্ঘমেয়াদী পর্যায়ের মধ্যে সে এই যে পরবর্তীতে তার যে নর্মাল কাজে ফিরে যাবে কিভাবে, তারপর নর্মাল লাইফে সে কীভাবে ফিরে যাবে, এই কাউন্সিলিংগুলো বা এই প্রক্রিয়াগুলো আমরা তাকে রাখি। দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া, যেটা এই সাধারণত আমরা 3টা পর্যায়ে রোগীকে রিহ্যাবিলিটেশন করে থাকি। মানে এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে। এখানে আরেকটি বিষয়, যেটা আপনি লাইফস্টাইলের কথা বলছেন, তাহলে সেতে এই ধরনের রোগীদের আসলে জীবনাচরণটা, মানে অভ্যাসের মধ্যে কী ধরনের পরিবর্তনটা আনা উচিত বলে মনে করেন? আচ্ছা, এখন অভ্যাসের মধ্যে যেটা আছে, লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা জানি যে হৃদরোগের সাথে লাইফস্টাইলের সম্পর্ক অন্য। কাজের সাধারণত হৃদরোগ হয় যার দেখা যাচ্ছে ওজন বেশি, সেডেন্টারি লাইফস্টাইল, মানে বসে বসে কাজ করে, যারা মুভমেন্ট কম করে, অ্যাক্টিভ কম, তাদের সাধারণত হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। তারপরে কারা থাকে, তাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, যাদের সাধারণত উচ্চ রক্তচাপ থাকে কিন্তু ওষুধ খায় না, আনকন্ট্রোল থাকে, যারা ধূমপান করে এদের ঝুঁকি বেশি থাকে, যাদের রক্তের কোলেস্ট্রলের মাত্রা বেশি থাকে তাদের থাকে। তাহলে এই যে গ্রুপ যারা আছে, এই গ্রুপের বা আরও কিছু হয়তো রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলোকে আমাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বা তাদেরকে রিং লাগে বা বাইপাস লাগে। এখন এই গ্রুপটাকে আমাদেরকে
কন্ট্রোল করতে হবে। এখন কন্ট্রোলের মধ্যে এই যে আমরা ওজন কমানোর ক্ষেত্রে আমরা ওজন কমাতে বলি। এই ওজন কমানোর ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা ওজন সাথে যেমন আমরা হলো ক্যালোরি ইনটেক আর ক্যালোরি এক্সপেন্ডিচার, ক্যালোরি নেওয়া, ক্যালোরি খরচ করা। আমাদের কখন ওজন বাড়ে? যখন আমরা ক্যালোরি যে খাবার যে পরিমাণে নেই, যে ক্যালোরিটা নেই, এর চেয়ে যদি আমার খরচ কম হয় তাহলে আমাদের শরীরে চর্বি হিসাবে জমা হবে। এই হলো কথা। এখন আমাদের যে এনার্জি ইনটেক এটা বা ক্যালোরি ইনটেক কমাবো কীভাবে? আমরা অধিক ক্যালোরিযুক্ত খাবার যেমন কার্বোহাইড্রেট, চর্বিজাত খাবার, এখানে ক্যালোরি বেশি থাকে, এগুলো আমরা কম খেতে তাকে উদ্বুদ্ধ করব। আর যে খাবারগুলো ওকে আমরা এক্সপেন্ডিচার কীভাবে করি? সাধারণত আমরা টুকটা এক্সারসাইজ করি। তাহলে এই যে এক্সারসাইজ কীভাবে করবো এটা কিন্তু আমরা একটা মডুল রোগীকে ঠিক করে দিই। সবার জন্য কিন্তু একই এক্সারসাইজ না, আমরা এক্সারসাইজ ঠিক করে এবং এক্সারসাইজের মাত্রা আস্তে আস্তে বাড়াইতে বলি। হার্ট অ্যাটাকের পরে বা রিং বসানোর পরে আমরা প্রথমে তাকে বলে দেবো আপনি জিমে চলে যান বা আপনি হলো আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটেন, তা না, আমরা ওকে গ্র্যাজুয়ালি তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে সম্পৃক্ত হতে বলি। তাহলে একটা হলো যে আমাদের ওজন নিয়ন্ত্রণ রাখা, 2 হলো যে এই যে ধূমপানকে যারা ধূমপান করে তাদেরকে ধূমপান কিভাবে আমরা তাকে সেসেশন অফ স্মোকিং অর্থাৎ ধূমপান ত্যাগ কীভাবে করবো আমরা, ওইভাবে আমরাকে এনকারেজ করতে থাকি। এবং এনকারেজে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতি আছে, ওগুলো আমরা বিভিন্নভাবে তাকে এনকারেজ করি। ডায়াবেটিস যদি তাকে ডায়াবেটিসের ওই যে কীভাবে সে ওষুধ খাবে, লাইফস্টাইল, ওখানেও আমাদের লাইফস্টাইল করতে হবে যে কীভাবে কী খাবে না, এগুলোকে ঠিক করে দেওয়া। উচ্চ রক্তচাপ থাকলে তাকে ওষুধ খেতে হবে অথবা অধিক যে লবণযুক্ত খাবার তাকে অ্যাভয়েড করতে হবে। অ্যালকোহল যদি না খায় অ্যালকোহল তাকে বন্ধ করতে হবে বা মডারেশন করতে হবে। এই জিনিসগুলো আমরা সাধারণত রোগীদেরকে অ্যাডভাইস করে থাকি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আপনার কথার মধ্যে যেটা উঠে এসেছে যে খাদ্যাভ্যাসের বিষয়টি, সেই খাদ্যাভ্যাসটা আসলে কেমন হওয়া উচিত? আচ্ছা, খাদ্যাভ্যাসের মধ্যে যেটা আছে অনেক সময় যে কমনলি আমাদের মিসকনসেপশন থাকে, যেটা আমি হয়তো এই প্রোগ্রামের মাধ্যমে আবার রুগী আসলে আমাদের কাউন্সিল করতে হয়, যে রুগীদেরকে একদম স্পষ্ট মেসেজ যেটা দিতে চাই। আমাদের এরকম হাসপাতালও ছিল, জাতীয় হৃদরোগ হাসপাতালে সিল ছিল আগে, গরু মাংস, খাসির মগজ টগজ খাওয়া নিষেধ, লাল মাংস খাওয়া নিষেধ। এখন এই যে কনসেপ্টটা এটা এখন পুরোপুরি ভিন্ন হয়ে গেছে। এখন যাতে বলা আছে রুগী মানে ডিম ডেলি খেতে পারবে কুসুমস একটা করে, গরু মাংস, খাসির মাংস তাও খেতে পারে কিন্তু পরিমিত, যেটা তার শরীরের জন্য লাগবে। এবং মাংসের মধ্যে আবার একটু পার্থক্য আছে, কোয়ালিটিগত পার্থক্য আছে। কোনো মাংসের গরু মাংস বলেন বা খাসির মাংস বলেন, কোনো অংশে চর্বি বেশি থাকে, কোনো অংশে চর্বি কম হয়। অথবা আমরা সবটা লিন কাট মিট বলি। লিন কাট মিট হলো ওই চর্বিটা ফেলাই দিয়ে তারপরে সাধারণত আমরা মাংস খাওয়া, যেটা বলে মাংস যে পড়ে ওটা খেতে বলি। তাহলে এই যে রুগীগুলো যেটা আছে এই খাদ্যাভ্যাসটাকে নিতে হবে। তো রুগী যদি আমি না করি, অনেক রুগী এরকম আসে যে রুগীকে বলে দেয় আপনি মাছ, মাংস, ডিম, দুধ সব খাওয়া নিষেধ। দেখা গেলো রুগী যখন আমাদের চেম্বারে ঢোকে 2 জন ধরে ঢুকতেছে, তারপর যখন জিজ্ঞেস করি কি ব্যাপার, বলে হ্যাঁ আমার ওয়াইফ বা আমার মেয়ে তো আমার খাওয়া দাওয়া সব বন্ধ। এখানে একটু আমি আপনাকে থামাতে চাই যে একটা ধারণা আছে যে গরুর মাংস, খাসির মাংস এগুলো খাওয়াই যাবে না একদম, অর্থাৎ আপনার কথা ধরে যেটা বুঝলাম আসলে খাওয়া যাবে কিন্তু পরিমিত, অর্থাৎ অতিরিক্ত খাওয়া যাবে না, যেটা শরীরের জন্য ক্ষতি হবে এরকম মাত্রায় খাওয়া যাবে না। যেটুকু শরীরের জন্য প্রয়োজন সেইটুক মাত্রায় অবশ্যই অতিরিক্ত কোনো কিছুই তো আসলে বিষ, এটা আমরা জানি, সবকিছুই খারাপ। অর্থাৎ মানে আর মাংস খেলেও সেখান থেকে চর্বিযুক্ত অংশটুকু যদি বেশি চর্বি যে অংশ থাকে সেটা বাদ দিয়ে যেখানে একদম সলিড মাংস থাকে সেটা উনি খেতে পারবে বা খাওয়া যাবে। আবার একদম যে চর্বিও খেতে পারবে না জিনিসটা এরকমও না, কিছু অংশ তো খেতে পারবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতালে যেসব রোগী ভর্তি হয় 90% রোগী গ্রাম থেকে আছে, তারা কয়দিন মাংস খায় বা মাংস সুযোগই কয়দিন আছে। যেটুক খায় সেটুকু যদি আপনি বন্ধ করে দেন তাহলে তার প্রোটিন ঘাটতি হবে, নিউট্রিশন ঘাটতি হবে, সে বাঁচবে কীভাবে? কোনো মানুষের জন্য তো এই নিউট্রিশন ব্যাপারে আলাপই করা যাবে না, বরং বড়কে এনকারেজ করতে হবে যে না আপনি আবার এটা পরিমাণ রেগুলার এটা খেতে থাকেন। তাহলে একদিন আসলে আপনার কথায় যেটা একটা বিষয় স্পষ্ট হলো, অনেকে কিছু আমাদের মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা এখন আমাদের টিভি সেটের সামনে যারা আছে তারাও হয়তো জানছে যে আসলে গরু খাসি বাদ এটা এক ধরনের যেভাবে ধারণা ছিল আসলে বিষয়টা তা নয়। খেতে পারবে কিন্তু একটা নির্দিষ্ট মাত্রায় সেটি তারা গ্রহণ করতে পারবে, এটা হচ্ছে বড় কথা। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে খাদ্যাভ্যাসের যে বিষয়টি, এটাকে আসলে প্রপার মেনটেন করতে হবে, লো কার্বোহাইড্রেট থেকে। হ্যাঁ, এটা হলো যে অধিক কার্বোহাইড্রেটযুক্ত খাবার। এখন কিন্তু একটা সব বলা আছে হোয়াইট পয়জন, সাদা বিষ। সাদা বিষে কিন্তু আমাদের ভাত সাদা, চিনি সাদা, এগুলোকে আমরা এনকারেজ করছি যত কম খাওয়া যায়। এখন কিন্তু কার্ডিয়াক রোগের ক্ষেত্রে বা ওবেসিটি যেটা বলে ওজন বাড়ানোর ক্ষেত্রে আটার রুটিও খেতে হবে। আপনি আটার রুটি যদি প্রয়োজনের চেয়ে বেশি খান এটাও তো কার্বোহাইড্রেট, রাইট। সুতরাং আপনাকে সবই খেতে হবে পরিমিত, ওটাও
রুটিও খেতে পারবেন, অর্থাৎ কোনো খাবারই আসলে খুব একটা নিষেধাজ্ঞা নেই, কিন্তু পরিমাণ মতো খেতে হবে। নিশ্চয়ই আসলে তখন আমাদের একটা মডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে। নিশ্চয়ই আমরা আপনার সাথে আরো অনেক আলোচনা করব এই বিষয়ে, নিশ্চয়ই আমাদের দর্শকরা অনেক কিছু জানবে, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি সানফার্মা নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠানে। আমরা ফিরছি একটু পরে, আপনারা সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি সানফার্মা নিবেদিত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হৃদয়ের কথা অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন, এবং আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন, আগে যেমনটি জানিয়েছি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক। আপনার কাছে বিরতির পর যে বিষয়টি জানতে চাই, বিরতির আগে আমরা খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করেছিলাম, রিহ্যাবিলিটেশনের যে পুনর্বাসনের প্রক্রিয়াগুলো নিয়ে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। একটি বিষয় আসলে এই রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে শারীরিক কসরত বা শারীরিক ব্যায়ামের কতটা প্রয়োজনীয়তা আছে? এখন এই যেটা আছে, আমরা একটা বলছিলাম যে রিস্ক ফ্যাক্টর, হার্ট অ্যাটাক হওয়া, আমরা চাবো না যে যেটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মধ্যে আমরা যে আবার অ্যাটাক হোক। তাহলে কি করতে হবে, যে আমাদের এই যে অ্যাক্টিভ হতে হবে, সেই অ্যাক্টিভটাকেই আমাদের নিয়মিত এক্সারসাইজ করা। এর বাইরেও এখন নতুন কনসেপ্ট আছে, সেটা আমি একটু আলোচনা করবো। আমি একটু জাস্ট এক্সারসাইজটা নিয়ে একটু আলোচনা করে থাকি। এখন এর মধ্যে আছে নিয়মিত হাঁটা। হাঁটার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের পরে বা রিংয়ের পরে আমরা আস্তে আস্তে হাঁটার প্রক্রিয়াটা, সেখানে একটা নির্দিষ্ট প্রোগ্রাম দেওয়া আছে, তাদের প্রোগ্রাম দিই আমরা, যে বা আস্তে 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 আপনি হাঁটার পরিমাণ বাড়ান। তো ইয়েটা স্বাভাবিকভাবে যে কোন এক্সারসাইজটা আসলে সবচেয়ে উত্তম বা স্বাস্থ্যের জন্য ভালো, তো সেক্ষেত্রে আমরা বলি যেমন হাঁটা, জগিং, তারপর সাঁতার কাটা, সাইক্লিং করা, এগুলো যেখানে আমাদের পুরো শরীর মুভ করে, সেখানেই সাধারণত এইগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, প্লাস আমাদের পরবর্তীতে হার্ট অ্যাটাক হওয়া বা হার্ট ভালো রাখা যেটা বলি আমরা, সেটার জন্য জরুরি। এখন অনেকে আবার এই যে বিভিন্ন ওয়েট লিফটিং যে এক্সারসাইজগুলো করেন, আসলে এগুলোকে খুব বেশি এনকারেজ করা হয় না। আপনি করতে পারবেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অল্প ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, এটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা করতে পারবেন। তবে এখন যেটা আমরা বলি যে অতিরিক্ত জিম করতে গিয়ে নিজেরাও কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়, অনেকে খারাপ হয়ে যায়। তো এখন যেটা আমরা সাধারণত অনেক সময় বলি একটা কথা, যে প্রতিদিন 30 থেকে 45 মিনিট করে হাঁটবেন এবং সপ্তাহে 5 দিন এরকম। এই যে হাঁটার কনসেপ্টটা, এটা এখন কিছুটা চেঞ্জ হয়েছে। এখন বলা আছে যে আপনি এখন সকালে সারাদিন হাঁটলেন, সারাদিন আপনি ইনঅ্যাক্টিভ থাকলেন, কোনো লাভ হবে না আপনার। এখন বলছে থ্রু আউট দ্য হোল ডে আপনি হলো অ্যাক্টিভ থাকবেন, শরীরে কর্মমুখর অ্যাক্টিভ থাকার জন্য। কি এমন বলা আছে এখনকার, যেটা আমাদের এখন সবাই তো স্মার্ট মোবাইল আছে, স্মার্টফোন আছে, স্মার্ট ওয়াচ আছে সবার মধ্যে, এখন সেখানে সবই সফটওয়্যারও আছে, এক্সারসাইজের সফটওয়্যার। এখন যেটা বলা আছে, পরবর্তী প্রথম দিকে ছিল এরকম যে আপনার হলো 10,000 স্টেপ হাঁটা পার ডে। সেখানে আমি বাথরুমে যাচ্ছি, আমি বিভিন্ন কর্মকাণ্ড করছি, আমি কফি খেয়ে বানাইতে যাচ্ছি, চা দুই একতলা সিঁড়িতে উঠতেছি, সমস্ত কিছু ইনক্লুডেড। কিন্তু সুতরাং আপনাকে প্রথম বলে সারাদিন আপনি 10,000 স্টেপ হাঁটা, মাঝখানে আসলে 6,000 স্টেপ, এখন স্ট্যান্ডার্ড যেটা দাঁড়াইছে 8,000 স্টেপ। অর্থাৎ প্রতিদিন যদি আমার 8,000 স্টেপ হাঁটি, এখানে আমার জোরে জোরে হাঁটার যে কথা আছে, ঘাম ফেলায় হাঁটতে হবে, এরকম বিভিন্ন ধরনের কিন্তু কনসেপ্ট চালু আছে, এগুলো এখন নাই। মানে বেসিক বিষয় হচ্ছে পুরো বডিটাকে অ্যাক্টিভ রাখা। এখন এই যে সারাদিন বসে টিভির সামনে, বা আমি এই যে গেমস খেললাম, বা আমি সারাদিন বসে যে টিভি দেখলাম, বা আমি এই যে ফেসবুক বা আমি এই যে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে আমি সময় দিলাম, নষ্ট করলাম বসে থেকে, এটাকে আর কি না, এটা ডিসকারেজ করতেছে, বলে এখানে না থেকে আপনি অ্যাক্টিভ হন। এই অ্যাক্টিভ হওয়ার মধ্যে প্রতিদিন যদি 8,000 স্টেপ হয়, আপনি ক্যালকুলেট যেটা আছে ওই যে সফটওয়্যার দিয়ে আপনি প্রতিদিন হিসাব রাখতে পারবেন, প্রতিদিন সে দেখতেও পারবেন। সেক্ষেত্রে আপনার যে কোনো সময় কম হলে আপনি পরের দিন ওই হাটে এটাকে পোষায় নিতে পারবেন। সুতরাং এখনকার এক্সারসাইজের ব্যাপারে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর আরেকটি বিষয়, আপনি এখানে এক্সারসাইজের কথা, যে কোন সময় আসলে এক্সারসাইজটা করাটা উত্তম, এই ধরনের সময়? আচ্ছা, এইটার ব্যাপারে আগে অনেক সময় কনসেপশন ছিল যে ঠিক আছে সকালবেলা, যেহেতু আমাদের একটু ব্যাপার আছে যে কিছু কর্টিসল হরমোন বলে, এটাকে আমাদের একটু বাড়লে বলা প্রেশার একটু বাড়ে, প্রেশার ন্যাচারালি, এটা সার্কাডিয়ান রিদমের মতো আমাদের প্রেশার বাড়ে। এখন এই জিনিসটুকু যেহেতু বাড়ে, আমরা সকালবেলা অনেক সময় এর আগে হাঁটাকে আমরা নিরুৎসাহিত করি, কেউ করতো আর কি, ওই কনসেপ্টের ভিত্তি করে। আসলে জিনিসটা তা না, নাই মামা আছে কানা মামা ভালো। আপনি পারতেছেন না এখন, আপনি সকালের সময় পান, ওইটাই হাঁটেন আপনি, ওইটা আপনার কাজে লাগবে। কেন ওইখানে যেটুকু রিস্ক বাড়বে, তার চেয়ে বেনিফিট আপনার অনেক বেশি। পৃথিবীর সবকিছু রিস্ক আর বেনিফিট, পৃথিবীতে কোনো কিছু নাই, আর 100% বেনিফিট আপনি কোথা থেকে পাবেন না। আবার অনেকে বলে যে রাতে, মানে আফটার মিল ওয়াক এ মাইল, মানে এই জিনিসটা কতটা? এখন আটটার বেলা খাওয়ার পরে হাঁটা বা ইয়েতে হাঁটা, আসলে খাওয়ার পরপরই হাঁটা, এটাকে আসলে কেউ আমরা এনকারেজ করি না। আপনি খাওয়ার পরে রেস্ট নেন, তারপর আপনি হাঁটেন, কোনো সমস্যা নেই, যে বেলাই হোক না কেন সেটা। আর হাঁটার ক্ষেত্রে যে আপনি সকাল পান, দুপুর পান, রাতে পারেন, ওইভাবে হাঁটেন, কোনো সমস্যা নেই। আর হাঁটার ক্ষেত্রে তো যে বললাম, এখন নতুন যে আমাদের প্রোগ্রাম, যেটা আপনি সারাদিন অ্যাক্টিভ থাকেন, সারাদিন হাঁটেন, এই জন্য ওদেরকে বলা হয় আপনি যেমন 2-1 সিঁড়িতে উঠতেছেন, আপনি লিফট না ইউজ করে 2তলা সিঁড়ি আপনি হেঁটে ওঠেন। তারপরে আপনি বাসার কাছে দোকানে হালকা কিছু কিনতে যাচ্ছেন, আপনি রিক্সা নেন না, আপনি হেঁটে যান। অফিসে আপনি ওই যে একটু চা বা কফি খাবেন, পিয়নে ডাক দিচ্ছেন, পিয়ন ডাক নিয়ে আপনি নিজে একটু বানায় হেঁটে শেখান।
আপনি 1 ঘন্টা পর পর উঠে আপনার কলিগদের খবর নেন, কোনো অসুবিধা নেই। যেখানে 1 থেকে 5 তলা পর্যন্ত লিফট ইউজ না করে সেটা পায়ে হেঁটে উঠতে পারে। এই যে ছোট ছোট মানসিকতা, এগুলো আসলে আমাদেরকে অনেক বড় থেকে উদ্ধার করতে পারে, অনেক ইম্প্যাক্ট করে। পরবর্তীতে আমার হেলদি লাইফস্টাইল যেটা আমরা বলতেছি, এটা অনেকখানি, এবং মানে হেলদি লাইফস্টাইল আসলে জটিল কিছু না, মানে মানসিক যদি স্থিরতা থাকে, আপনি যদি ডেডিকেটেড থাকেন, তাহলে হয়তো এটা কোনো খুব একটা ইটস নট বিগ ডিল। এইগুলো পালন করা খুব সহজ। আমরা এমন মানে বিভিন্ন জিনিস দিয়ে দেই প্রোগ্রাম, যেটা রোগীর জন্য কঠিন হয়ে যায়। আলটিমেটলি সে আর এটা কন্টিনিউ করতে পারে না, সেটা দেওয়ার তো দরকার নেই, সেখান থেকে অনেক দূরে চলে যায়। সবচেয়ে একটা, আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আরেকটি বিষয় সেটা হচ্ছে জানতে চাই, সেটা হচ্ছে কোন ওষুধগুলো আসলে কন্টিনিউ করা উচিত রোগীর ক্ষেত্রে। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। আমি এখন আমার ইউনিটের ডাক্তারও বা সবাইকে স্ট্রেস করে তোমরা কাউন্সিলিং করে বুঝাই দিবা রোগী ওষুধ কেন খাবে। এখন ওষুধ খাবে, ওই যে একটা কথা, আমি কি আমার কি আবার হার্ট অ্যাটাক হবে? তা হার্ট অ্যাটাক না হওয়ার জন্য আমার কি ওষুধ আছে? আমার কি একটা ব্লক হয়েছে, আমি রিং লাগাইছি, আমি কি আবার রিং লাগাবো? আমার বাইপাস সার্জারি করছি, আমার যে 3টা ব্লক ছিল, আমি ওটাকে বাইপাস করে দিছি, তাহলে আমি কি আবার বাইপাস করবো? সেকেন্ড টাইম বাইপাসের রিস্ক তো অনেক বেশি। তাহলে আমি করণীয় কি? আমার সেক্ষেত্রে এগুলো কে ঠেকাবে? ফার্দার যাতে আমার অ্যাটাক না হয়, ফার্দার যাতে ব্লক না হয়, সেটা করবে আমার ওষুধ। সুনির্দিষ্ট কিছু ওষুধ আছে, এগুলো বলে দিতে হবে। কিছু আছে রক্ত পাতলা করে ওষুধ, কিছু আছে রক্তের কোলেস্টেরল ওষুধ। এই কোলেস্টেরল ওষুধ যেটা অনেক সময় যেটা ভুল করে হয়, আপনার রক্ত পরীক্ষা করলেন, কোলেস্টেরল নর্মাল আসলো, পরবর্তীতে জুনিয়র ডাক্তার আছে বা ইভেন আপনি ফার্মেসিতে যে অনেক সময় আপনার রিপোর্ট দেখায়, দেখেন তো রিপোর্ট কেমন আছে, বললেন আপনার কোলেস্টেরল তো নর্মাল আছে, কোলেস্টেরল ওষুধ আর লাগবে না। কিন্তু এই কোলেস্টেরল ওষুধ আসলে শুধু কোলেস্টেরল কমায় না। কোনো ক্ষেত্রে আমি বলি, যদি কোলেস্টেরল সেক্ষেত্রে আপনার 0 হয়, আপনাকে খেতে হবে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে থাকে, যদি আপনি রিং লাগায় থাকেন, যদি আপনার বাইপাস সার্জারি হয়ে থাকে। কেন? এই যে কোলেস্টেরলের যে ওষুধ আছে, আমরা আবার অনেক মাত্রায় দেই, বেশি মাত্রায় দেই। ওই কেউ আছে, আরে এত লাগে নাকি, আপনার সমস্যা হবে, দিয়ে কমায় দেয়। এইটাই কি করবো, পরবর্তীতে আমার যাতে ব্রেন স্ট্রোক না হয়, আমার যাতে হার্ট অ্যাটাক না হয়, ঝুঁকিগুলো আছে সেগুলো নতুন ব্লক না হয়, এগুলো কিন্তু দেখবে এই ওষুধ। সুতরাং এই যে ওষুধ যেগুলো আছে, এই ওষুধগুলো প্লাস হঠাৎ করে হার্টে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন হতে পারে, সেই জন্য আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। সুতরাং আমার রোগী বলবে আমার তো সমস্যা হচ্ছে না কোনো, আমার তো বুকে ব্যথা নাই এখন কোনো, তাহলে আমি ওষুধ খাবো কেন? অর্থাৎ পরবর্তীতে ঝুঁকির মাত্রা এড়ানোর জন্য প্রতিরোধ পর্যায়ে ওষুধগুলো অবশ্যই খেতে হবে। এটাকে রোগীকে কাউন্সিলিং করে বোঝাই দিতে হবে। ডক্টর মোহাম্মদ তৌফিকুর রহমান ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সান ফার্মার মৃত হৃদয়ের কথা অনুষ্ঠানে এসে আজকে আমাদের মাধ্যমে দর্শক যারা টিভি সেটের সামনে আছে তাদের কাছে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশনটা কি, কেন, এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ ডিবিসি নিউজকে এবং সান ফার্মাকে। দর্শক, সান ফার্মার নিবেদিত হৃদয়ের কথা অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্ব অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।